আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা ইসরায়েলিদের। এদিকে ফের মার্কিন জাহাজে হুথিদের হামলা। আরও জানিয়ে দিব ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান, বলেছেন ভারতীয় সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি। ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুথি নেতা এক ভাষণে এই হুঁশিয়ারি দেন। এর আগে শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায়। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত 53 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আব্দুল মালিক আল হুথি বলেন, আমরা অবশ্যই মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য অর্জিত হবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না, কারণ এটি একটি মৌলিক অবস্থান। তিনি বলেন, মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবেলা করব। আল হুথি আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে, যা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিক নির্দেশনা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা ইসরায়েলিদের। দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের সেনাবাহিনীর সহযোগিতায় অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ও দোকানপাট আক্রমণ করছে এবং সাধারণ মানুষকে আহত করছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সোমবার তাদের সেনাবাহিনীর সহায়তায় ওয়াদি হিলওয়া ও পূর্ব আল-কুদসের সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরফে জাবের জানান, আল খালিলের পুরাতন শহর এবং আশেপাশের জাবের আল সালাইমে এবং ওয়াদি নাসারা সহ বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। এ সময় 64 বছর বয়সী আব্দুল আজিজ আল শান্তির দোকানে হামলা চালিয়ে তাকে মাথায় গুরুতর আঘাত করা হয়। এছাড়া ওয়াদি আল হোসেন এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ির ওপর পাথর ও কাচের বোতল নিক্ষেপ করেছে। অন্যদিকে রামাল্লার উত্তর পশ্চিমে নবী সালেহ গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং সেখানে অবস্থান করা একটি গাড়িতে গুলিবর্ষণ করেছে, তবে এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি বাহিনী তাদের চলমান অভিযানের 48তম দিনও তুলকারেম শহর ও এর শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এছাড়া নুরশামস শরণার্থী শিবিরের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ও ধ্বংস করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। ইসরায়েলি সেনারা তুলকারেমের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সাধারণ ফিলিস্তিনিদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। তারা সামরিক যান ও বুলডোজার ব্যবহার করে দখলকৃত ভবনগুলোকে সেনা ঘাঁটিতে রূপান্তর করছে। ইসরায়েলি বাহিনী এমনকি নুরশাম শরণার্থী শিবিরে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে রোগীকে স্থানান্তর করতে বাধা দিয়েছে। ফের মার্কিন জাহাজে হুথিদের হামলা। ফের মার্কিন জাহাজে হামলা চালিয়েছে
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা স্থানীয় সময় সোমবার 17 মার্চ একটি মার্কিন জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টার মধ্যে এ নিয়ে দুটি মার্কিন জাহাজে হামলা চালানো হলো, খবর এএফপির। হুথি সংগঠনের একজন মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে গত 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 53 জন নিহত হয়েছে। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধ নেবে তারা। হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আসবাহি রোববার 16 মার্চ নিশ্চিত করেছেন, গত শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 5 শিশু ও 2 নারী রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 98 জন। ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তাতে সামরিক অচলাবস্থা তৈরি হবে এবং জোটের সঙ্গে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা এ ধরনের একটি মিশন নিয়ে আলোচনা জোরদার করেছেন। এরই প্রেক্ষাপটে মেদভেদেভ রোববার একথা বললেন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বোকামি করছেন। বারবার তাদের বলা হচ্ছে, শান্তিরক্ষীদের অবশ্যই ন্যাটো বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে, কিন্তু তারা তা করতে নারাজ। প্রকৃতপক্ষে এসব দেশ কিয়েভের নব্য নাৎসিবাদীদেরকে সামরিক সহায়তা দিতে চায়। মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, ইউক্রেনে ন্যাটো জোটের সেনা মানেই ন্যাটোর সঙ্গে মস্কোর যুদ্ধ। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাটো জোটের নেতাদের পরামর্শ করার জন্য বলেন তিনি। তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান, বলেছেন ভারতীয় সেনাপ্রধান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, চীন বর্তমানে একটি প্রধান অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করায় এটি ভারতের জন্য গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টাকে জটিল করে তুলছে এবং প্রতিযোগিতার মুখে ফেলছে। গতকাল রোববার দিল্লিতে চতুর্থ বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় এমন মন্তব্য করেন উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধান বলেন, ভবিষ্যতে আফ্রিকা একটি নতুন ক্ষমতা কেন্দ্র হয়ে উঠতে পারে এবং ভারতকে সেই সম্ভাবনার দিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, একটি শক্তিশালী অর্থনৈতিক এবং কৌশলগত শক্তি হিসেবে চীনের উত্থান বিশ্ব রাজনীতিতে নতুন জটিলতা সৃষ্টি করেছে, প্রতিযোগিতা বাড়িয়েছে এবং গ্লোবাল সাউথের স্বাভাবিক নেতা হওয়ার ক্ষেত্রে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। সেনাপ্রধান দ্বিবেদী বলেন, গণতান্ত্রিক পরিবর্তন ও সম্পদের ওপর নিয়ন্ত্রণের প্রতিযোগিতার কারণে ভবিষ্যতে আফ্রিকা একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা কেন্দ্র হয়ে উঠতে পারে, তবে ভারত ভূগোল, জনসংখ্যা, গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, সফট পাওয়ার এবং অন্তর্ভুক্তিমূলক নীতির কারণে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে।